এই পবিত্র রমজান মাসের শুরুর দিন প্রথমেই আমার হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমার আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল, গতদিন বলেছিলাম রেয়ামিলের দুইটা অংশ। একটা শুধু রেয়ামিল গতদিন ক্লাসে নিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে আজ আমি ক্লাস নেব রেয়ামিলের আরেকটা অংশ, অশুদ্ধি সংশোধনী বা ভুল সংশোধনী। ঠিক সেই নিয়ম অনুযায়ী আজ অশুদ্ধি সংশোধনী বা ভুল সংশোধনী তোমাদের আলোচনা করছি। ইতিপূর্বে তোমাদের নোট খাতায় প্রয়োজনীয় নোট বা সবকিছু আছে, একটু চেষ্টা করলে আজকে তুমি ভালোভাবে বুঝতে পারবা। অশুদ্ধি বা ভুল, অশুদ্ধি বা ভুল কাকে বলে? অশুদ্ধি বা ভুল বলতে বোঝায় কোন প্রতিষ্ঠানের হিসাব রক্ষক তার অজ্ঞাত সারে হিসাবের খাতায় যে মিথ্যা বা ভুল তথ্য পরিবেশন করে তাকে ভুল বলে। অজ্ঞাত সারে বলতে বোঝায় এখানে সে স্বেচ্ছায় এই ভুলটা করবে না, সে ভুলটা করবে নিজের অসাবধানতা বশত। আর যদি নিজে জেনে শুনে এই কাজটা করে তাহলে সেটা ভুল না, সেটা হচ্ছে জুয়াচুরি। তাহলে আমরা বুঝলাম হিসাব রক্ষক তার অসাবধানতা বশত হিসাবের খাতায় মিথ্যা বা অসত্য তথ্য পরিবেশন করাকে ভুল বলে। এখন আমাদের কাজ হচ্ছে ভুল বা অশুদ্ধি সংশোধন করতে হবে। ভুল বা অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে আমাদের ভুলকে আমরা দুই ভাগে ভাগ করেছি। আমরা হিসাব রক্ষক যে ভুলটা করে সেই ভুলটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। এক নম্বর নীতিগত ভুল, দুই নম্বর করণিক ভুল। নীতিগত ভুল কি খেয়াল করো। নীতিগত ভুল আছে হিসাব রক্ষক যখন কোন সম্পদকে ব্যয় হিসাবে অথবা ব্যয়কে সম্পদ হিসাবে বা আয়কে দায় হিসাবে অথবা দায়কে আয় হিসাবে লিপিবদ্ধ করে, তখন তাকে বলা হয় নীতিগত ভুল। এটা হিসাব রক্ষকের জ্ঞানের অভাবে এই ভুলটা হয়। এই নীতিগত ভুলের ফলে রেয়ামিল মিলে যাবে, এই ভুলটা সাধারণত রেয়ামিলে ধরা পড়ে না। এরপর আছে করণিক ভুল। আমরা দেখো নীতিগত ভুল আর করণিক ভুল। করণিক ভুল বলতে বোঝায় হিসাব রক্ষক যিনি হিসাবের খাতায় লেখে তিনি যে ভুলটা করেন তাকে বলা হয় করণিক ভুল। করণিক ভুল আবার চার প্রকার। তাহলে প্রথম দেখো নীতিগত ভুল আর করণিক ভুল। করণিক ভুলের মধ্যে এক নম্বরে আছে লেখার ভুল। লেখার ভুল বলতে বোঝায় করণিক যখন হিসাবের খাতায় কোন পক্ষে অর্থাৎ হিসাবের খাতায় ডেবিট পাশে বা ক্রেডিট পাশে কম বা বেশি লেখার ভুলকে বলা হয় লেখার ভুল। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝায় যায় লেখার ভুলটা কি। লেখার ভুল আছে ক্রয় ৫,০০০ টাকার পণ্য ক্রয়, কিন্তু ক্রয় হিসাবে ৫০০ টাকা লেখা আছে, এটা লেখার ভুল। অথবা ১,০০০ টাকার পণ্য বিক্রয় হিসাবে ১০,০০০ টাকা লেখা আছে, এটা হচ্ছে লেখার ভুল। লেখার ভুল দুই প্রকার, বেশি লেখার ভুল অথবা কম লেখার ভুল। বেদাখিলার ভুল। বেদাখিলা বলতে বোঝায় জাবেদা দেওয়ার ভুল। দাখিলা বলতে বোঝায় জাবেদা, আর বেদাখিলা বলতে জাবেদা দেওয়ার ভুল। যখন কোনো লেনদেনকে সঠিক নিয়মে জাবেদা না দেওয়া হয় তাকে বলা হয় বেদাখিলার ভুল। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই বেদাখিলার ভুল। ৫,০০০ টাকার পণ্য ক্রয় করে ৫,০০০ টাকার পণ্য ক্রয় করে বিক্রয় হিসাবে লেখা আছে। পণ্য কিনলাম কিন্তু লিখলাম বিক্রয় হিসাবে। মজুরি প্রদান করে বেতন হিসাবে লেখা আছে। এই যে মজুরি দিলাম কিন্তু লিখলাম বেতন হিসাবে, এটাকে বলা হয় বেদাখিলার ভুল। বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল বলতে বোঝায় কোন লেনদেন হিসাবের বইতে না লেখাকে বাদ পড়ার ভুল। যেমন ৫,০০০ টাকার পণ্য ক্রয় হিসাব বইতে বাদ করেছে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়নি, এগুলোকে বলা হয় বাদ পড়ার ভুল। এরপরে পরিপূরক ভুল। পরিপূরক ভুল বলতে বোঝায় একটা ভুল আর একটা ভুল দ্বারা সংশোধন হয়ে যাওয়া, তাকে বলা হয় পরিপূরক ভুল। যেমন ৫,০০০ টাকার পণ্য ক্রয় হিসাবে ৫০০ টাকা লেখা আছে, অনুরূপ ভাবে ৫,০০০ টাকার পণ্য বিক্রয়, হিসাবে ৫০০ টাকা লেখা আছে। আবার যদি বলি ৫,০০০ টাকার পণ্য ক্রয় হিসাবে ৫০০ টাকা লেখা আছে, অনুরূপ ভাবে ৫,০০০ টাকার পণ্য বিক্রয় হিসাবে ৫০০ টাকা লেখা আছে। আবার যদি বলি ৫,০০০ টাকার পণ্য বিক্রয় হিসাবে ৫০০ টাকা লেখা আছে, অনুরূপ ভাবে ৫,০০০ টাকার পণ্য বিক্রয় হিসাবে ৫০০ টাকা লেখা আছে। আবার যদি বলি
রেয়ামিলের ডেবিট পাশে মজুরি 500 টাকা কম লেখা আছে, রেয়ামিলের ক্রেডিট পাশে প্রাপ্ত ভাড়া 500 টাকা কম লেখা আছে। তাহলে রেয়ামিলের দুই পাশ মিলে যাবে। এমন দুইটা ভুল থাকবে যে ভুলের কারণে রেয়ামিল দুই পাশেই সম পরিমাণ টাকা কম বা বেশি হবে। এই ধরনের ভুলকে বলা হয় পরিপূরক ভুল। আর নীতিগত ভুলের একটা উদাহরণ দিয়ে যায়, যেমন কলকাতা সংস্থাপন ব্যয় মজুরি হিসাবে লেখা আছে। কলকাতা সংস্থাপন, এটা কলকাতা হিসাব ডেবিট হয়, কিন্তু মজুরি হিসাবে ডেবিট করেছে। মজুরিটা ব্যয়, কলকাতা সম্পদ, সম্পদকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করেছে। এটা আছে নীতিগত ভুল। যেমন আসবাবপত্র ক্রয়, ক্রয় হিসাবে লেখা আছে। আসবাবপত্র সম্পদ, কিন্তু ক্রয়টা ব্যয়। এই ক্রয়টা আসবাবপত্রটা ব্যয় হিসাবে লিখেছে, সম্পদকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করেছে, এই জন্য এটা আছে নীতিগত ভুল। তাহলে আমরা দেখলাম ভুলটা মূলত দুই প্রকার, নীতিগত ভুল আর করণিক ভুল। করণিক ভুল আবার 4 প্রকার: লেখার ভুল, বেদাখিলার ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল। এরপর আমাদের কাজ হচ্ছে ভুল সংশোধন করতে হবে। ভুল করা আছে, আমাদের ভুলগুলো সংশোধন করতে হবে। ভুল সংশোধন করতে গেলে আমরা দেখি ভুল সংশোধনের ক্ষেত্রে ভুলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা এক পক্ষের ভুল আর দুই পক্ষের ভুল। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই যাচ্ছে এক পক্ষের ভুল কি, দুই পক্ষের ভুল কি। এক পক্ষের ভুল, রেয়ামিলের আমরা যখন রেয়ামিল প্রস্তুত করি বা কোনো লেনদেনকে চাঁদেতা দিই, চাঁদেতা দিলে একটা ডেবিট হয় একটা ক্রেডিট হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, নগদ পণ্য ক্রয়, ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, মজুরি প্রদান, মজুরি ডেবিট নগদান ক্রেডিট, ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, ধারে পণ্য বিক্রয়, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রত্যেকটা লেনদেনে দুইটা হিসাব খাত থাকে। একটা হিসাব খাতকে ডেবিট বলা হয়, একটা হিসাব খাতকে ক্রেডিট বলা হয়। দুইটা হিসাব খাত, এর দুইটা হিসাব খাতের এক পক্ষে একটা হিসাব খাতে যদি ভুল হয় তাহলে তাকে বলা হয় এক পক্ষের ভুল। যেমন একটু উদাহরণ দিই, পণ্য ক্রয় 5,000 টাকা, কিন্তু ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে 500 টাকা। এখানে এক পক্ষের ভুল, কারণ ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে 500 টাকা। আর একটা হিসাব খাত ধারে পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট, আর ক্রয় হিসাবে কি আছে এটা কিন্তু বলা নেই। তাহলে ধরে নিলাম যে ক্রয় হিসাব সঠিক আছে, শুধু ক্রয় হিসাবে ডেবিট করতে হবে 5,000 টাকা, কিন্তু ডেবিট করা হয়েছে 500 টাকা। এটা এক পক্ষের ভুল। আবার মজুরি প্রদান 3,000 টাকা, কিন্তু মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে 300 টাকা। এটা এক পক্ষের ভুল, কারণ এখানে এক পাশে হিসাব খাতের এক পাশে ভুল হয়েছে, এই জন্য এটাকে বলা হয় এক পক্ষের ভুল। দুই পক্ষের ভুল, দুই পক্ষের ভুল যখন কোন লেনদেনকে জাবেদাভুক্ত করলে তার দুইটা হিসাব খাত হয়, এই দুইটা হিসাব খাতের দুই পাশে ভুল হওয়াকে দুই পক্ষের ভুল বলে। যেমন আমি যদি বলি কলকাতা সংস্থাপন বা মজুরি হিসাবে লেখা আছে, তাহলে এটা দুই পক্ষের ভুল। কলকাতা সংস্থাপন মজুরি হিসাবে লেখা আছে, কলকাতা হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, কিন্তু কলকাতা ডেবিট, ডেবিট না করে লিখেছে মজুরি হিসাব। কলকাতা বাদ করেছে, মজুরি হিসাব নতুন করে সংযোজন করা হয়েছে। তাহলে কলকাতা যে বাদ করেছে এটা একটা ভুল, আর মজুরি সংযোজন করা হয়েছে এটা আরেকটা ভুল, দুই পক্ষের ভুল। আবার যদি আমরা বলি মালিক কর্তৃক পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি, তাহলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট হিসাবভুক্ত হয়নি, তাহলে হিসাবভুক্ত না হয়, তাহলে দুইটা হিসাব খাতই বাদ করে গেছে, এই জন্য এটা আছে দুই পক্ষের ভুল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক পক্ষের ভুল আর দুই পক্ষের ভুল। আমরা আমাদের মৌলিক বিষয় এইগুলো আমাদের জানতে হবে। যখন আমরা রেয়ামিলের অশুদ্ধি সংশোধনী বা ভুল সংশোধনী করবো, তাহলে আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এবার ভুল সংশোধনের উপায়, কিভাবে আমরা ভুল সংশোধন করব। ভুল সংশোধনের আবার পদ্ধতি আছে 3টা। আমি দেখাই তোমাদের, বোর্ডে থেকে এটা মুছে নতুন করে দেখাচ্ছি, খেয়াল করো সবাই। অশুদ্ধি সংশোধনের পদ্ধতি আছে 3টা। 1 নম্বর, রেয়ামিল তৈরির পূর্বে, রেয়ামিল তৈরির পূর্বে ভুল সংশোধন, 1 নম্বর। 2 নম্বর, রেয়ামিল তৈরি পরে বা আর্থিক বিবরণী পূর্বে। রেয়ামিল তৈরির পরে কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে। 3 নম্বর, আর্থিক বিবরণী তৈরির
পরে, আর্থিক বিবরণী তৈরির পরে। তাহলে আমরা দেখলাম যে আমাদের ভুল সংশোধনী করার পদ্ধতি হচ্ছে তিনটা, একটা র্যামিল তৈরির পূর্বে, র্যামিল তৈরির পরে, আর আর্থিক বিবরণী তৈরির পরে। কিভাবে আমরা এটা ভুল সংশোধন করি একটু খেয়াল করো ছাত্রছাত্রীরা। আমরা যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, 10,000 টাকার পণ্য ক্রয় কিন্তু হিসাবভুক্ত হয়নি, আমরা এইটাকে বেস ধরবো, এই র্যামিল তৈরির পরে এটাকে আমরা কি করবো, বেস ধরবো। তাহলে 10,000 টাকার পণ্য ক্রয় কিন্তু হিসাবভুক্ত হয়নি, তাহলে আমরা দেখবো এটা যদি জাবেদা করি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এটা দুই পক্ষের ভুল। কয় পক্ষের ভুল? দুই পক্ষের ভুল। তাহলে এইটা যদি আমরা র্যামিল তৈরির পূর্বের ভুল হয় তাহলে কি হবে, পূর্বের ভুল হলে দুই পক্ষের ভুল যদি হয় তাহলে র্যামিল তৈরির পূর্বের ভুল একই হবে, কোনো রকম পরিবর্তন হবে না। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, যেহেতু দুই পক্ষের ভুল। খেয়াল করো, তাহলে আর্থিক বিবরণী তৈরির পরে এইটা কিভাবে সংশোধন করবো? সংশোধন করতে আমরা জাবেদার মাধ্যমে সংশোধন করবো। কিভাবে সংশোধন করবো খেয়াল করো, আমরা যখন সংশোধন করবো তখন এখানে লিখবো ক্রয় হিসাব। আমরা জানি যে আয় এবং ব্যয় এই দুইটাকে একসাথে বলা হয় নামিক হিসাব। সকল প্রকার নামিক হিসাবের ক্ষেত্রে লিখবো সমন্বিত আয় বিবরণী, সমন্বিত আয় বিবরণ ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। প্রিয় ছাত্রছাত্রী তোমরা একটু খেয়াল করো, আমরা যদি র্যামিল তৈরির পূর্বে, আমি আরো উদাহরণ দিয়ে বুঝাবো, র্যামিল তৈরির পূর্বের ভুল সংশোধনী করি, আমরা এটাকে বেস ধরবো, র্যামিল তৈরির পরে এটাকে বেস ধরবো, অর্থাৎ এই জাবেদাটা আমরা আগে দেব, দিয়ে ফিরে আসবো, পরে যাব। যদি দুই পক্ষের ভুল হয় তাহলে এখানে যা থাকবে এখানে একই জাবেদা হবে, কোনো পরিবর্তন হবে না। আর এরপরে আর্থিক বিবরণী তৈরির পরে জাবেদা হবে শুধুমাত্র, খেয়াল করো, নামিক হিসাবের ক্ষেত্রে এই জায়গায় যদি নামিক হিসাব থাকে তাহলে সমন্বিত আয় বিবরণী, আর যদি নামিক হিসাব না থাকে, সম্পদ বা দায় থাকে, তাহলে এখানে যা আছে তাই বসে যাবে। যেমন আরেকটু উদাহরণ দিই, 2 নম্বর, ভাড়া প্রদান 500 টাকা, কিন্তু ভাড়া প্রদান 500 টাকা, কিন্তু ভাড়া হিসাব ডেবিট করা হয়েছে 5,000 টাকা। ভাড়া প্রদান 500 টাকা, কিন্তু ভাড়া হিসাবে ডেবিট করা হয়েছে 5,000 টাকা। ভাড়া প্রদান 500 টাকা, তাহলে ডেবিট হবে 500 টাকা, কিন্তু ডেবিট করা হয়েছে 5,000 টাকা। 4,500 টাকা ডেবিট বেশি করা হয়ে গেছে, তাহলে কোনো লেনদেনকে যদি ভুল করে ডেবিট বেশি করা হয়ে যায় তাহলে ক্রেডিট করতে হয়, আর কোনো লেনদেনকে যদি ভুল করে ডেবিট কম করা হয় তাহলে ডেবিট করতে হয় আবার। যেমন তাহলে এখানে অনিশ্চিত হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। খেয়াল করো, 4,500 টাকা টাকাটা দিয়ে দিলাম 4,500 টাকা, কারণ 4,500 টাকা বেশি লেখা হয়ে গেছে, ভাড়া ব্যয়তে ডেবিট বেশি লেখা হয়ে গেছে 4,500 টাকা, এই জন্য ক্রেডিট করে দিলাম। এটা এক পক্ষের ভুল, এই জন্য এক পক্ষের ভুলে ডেবিটের বা ক্রেডিটে অনিশ্চিত হিসাব আসবে, কারণ দুটো হিসাব খাত পূর্ণ করতে গেলে অপর একটি হিসাব খাত অনিশ্চিত হিসাবে লিখতে হবে। ভাড়া যেহেতু বেশি লেখা গেছে, ডেবিট পাশে 4,500 টাকা ক্রেডিট করে দিলাম, দিয়ে বাদ হয়ে গেল। আর অনিশ্চিত হিসাব ভুল সংশোধনের ক্ষেত্রে যখন এক পক্ষের ভুল হবে তখন কি লিখতে হবে, অনিশ্চিত হিসাব। এখানে যদি আমরা পূর্বে আসলে যখন এক পক্ষের ভুল হবে তখন পূর্বে শুধুমাত্র লিখতে হবে ভাড়া হিসাব ক্রেডিট 4,500 টাকা। এখানে ডেবিট পাশে কোনো হিসাব খাত লিখতে হবে না, র্যামিল তৈরির পূর্বে শুধুমাত্র যে জায়গায় ভুল হবে সেই জায়গায় সংশোধন করতে হবে। আর র্যামিল তৈরির আর্থিক বিবরণী তৈরির পরে যখন আমরা সংশোধন করবো
তখন আমাদের যা আছে অনিশ্চিত হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ডেবিট আর সমন্বিত আয় বিবরণী ক্রেডিট। অনিশ্চিত হিসাব ডেবিট, সমন্বিত আয় বিবরণী ক্রেডিট। কারণ ভাড়াটা হচ্ছে ব্যয় বাচক হিসাব। ভাড়াটা কি বাচক হিসাব? ব্যয়, অর্থাৎ নামিক হিসাবের একটা অংশ। এই জন্য সমন্বিত আয় বিবরণী। আরেকটা কথা বলে রাখি তোমাদের, যদি কেউ সমন্বিত আয় বিবরণীর পরিবর্তে মূলধন হিসাব লিখে তাও সঠিক। যদি কেউ লেখে মূলধন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, অনিশ্চিত হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাও সঠিক হবে। কোনো কোনো বইতে লেখা আছে, তোমরা দেখবা যে আর্থিক বিবরণী তৈরির পরে মূলধন হিসাব নামিক হিসাবের পরিবর্তে মূলধন হিসাব লেখা আছে। কারণ ওইটা নামিক হিসাব যোগ বিয়োগ করে নিট লাভ বা নিট ক্ষতি হয়। নিট ক্ষতি ওটা আবার মূলধন হিসাবে স্থানান্তর করা হয়, কারণ নিট লাভ বা নিট ক্ষতি মালিকানা সূত্রকে প্রভাব বিস্তার করে। এই জন্য সরাসরি মূলধন হিসাব লিখলেও ভুল হবে না। এরপর আরেকটা লেনদেন লিখি, 3 নাম্বার। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা খেয়াল করো, ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম লেখা হয়েছে। ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম লেখা হয়েছে। যদি ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম লেখা হয়, ক্রয় হিসাবের যোগফল বা ক্রয় হিসাবের ডেবিট পাশে 500 টাকা কম লেখা হয়েছে। যদি ক্রয়টা ব্যয়, ক্রয় হিসাবের যোগফল 500 টাকা কম লেখা হয়, তাহলে এটা এক পক্ষের ভুল হয়। কারণ হিসাব যখন বলা থাকবে তখন সেটাকে একটি হিসাব খাত বলা হবে। আর যদি বলা হয় ক্রয় জাবেদাই 500 টাকা কম লেখা আছে, ক্রয় জাবেদা বা ক্রয় বই, ক্রয় জাবেদা বলতে বোঝায় দুইটা হিসাব খাত। কোন জাবেদার হিসাব খাত থাকে দুইটা, ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ। আর কোন হিসাবের একটা হিসাব খাত থাকে। এই জন্য যদি ক্রয় হিসাব 500 টাকা কম লেখা হয়, তাহলে ক্রয় ডেবিট, অনিশ্চিত ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট ওই 500 টাকায় হবে। ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 500 টাকা হবে। এখন আমি যদি তোমাদের বলি যে এই জায়গায় কি হবে, যেহেতু এটা এক পক্ষের ভুল, তাহলে শুধুমাত্র ক্রয় হিসাব ডেবিট 500 টাকা, অনিশ্চিত হিসাব এখানে লেখা লাগবে না, কারণ এটা এক পক্ষের ভুল। যদি বলি আর্থিক বিবরণী তৈরির পরে সংশোধনে কি হবে, তাহলে আর্থিক বিবরণী তৈরির পরে সংশোধন হবে সমন্বিত আয় বিবরণী ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। সমন্বিত আয় বিবরণী কাজে লেখা আছে ব্যয় বাচক হিসাব, মানিক হিসাব, আর অনিশ্চিত হিসাবটা অনিশ্চিত হিসাবের জায়গায় বসে যাবে। আমি আর কিছু উদাহরণকে বোঝাই তোমাদের, তাতে বুঝতে সুবিধা হয়। বোর্ডটা মুছে উপরে উঠাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, এবার একটা লেনদেন বলছি, খেয়াল করো। আসবাবপত্র ক্রয় কিন্তু কলকাতা হিসাবে ডেবিট করা হয়েছে। আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ডেবিট কিন্তু কলকাতা হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে আমাদের লিখতে হবে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, কলকাতা হিসাব ক্রেডিট, ডেবিট ক্রেডিট। এখন আমার প্রশ্ন আছে, এটা কয় পক্ষের ভুল? 2 পক্ষের ভুল। কিভাবে বুঝলাম? আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ডেবিট হবে, কিন্তু কলকাতা হিসাবে ডেবিট করেছে। তাহলে আসবাবপত্র যে ডেবিট হবে, এটা ডেবিট না করে কলকাতা ডেবিট করেছে। আসবাবপত্র লিখেনি, একটা ভুল করেছে, আর কলকাতা লিখেছে আরেকটা ভুল করেছে। কারণ কলকাতা তো লিখবে না, লিখেছে কলকাতা, তাহলে এটা 2 জায়গায় ভুল করেছে। এই জন্য এটাকে বলা হয়েছে 2 পক্ষের ভুল। এখন আমরা যদি র্যামিত পূর্বে যদি আসি, তাহলে কি হবে? 2 পক্ষের ভুল যা আছে তাই বসে যাবে। এখানে ডু বা ওই, এখানে যা আছে তাই বসবে। এখন প্রশ্ন আছে আর্থিক বিবরণী তৈরির পরে কি হবে? আর্থিক বিবরণী তৈরির পরেও একই হবে। কেন একই হবে? খেয়াল করো, এখানে আসবাবপত্র সম্পদ, কলকাতা সম্পদ, এই জন্য দুইটাই একই হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। কারণ এটা হচ্ছে দুইটাই সম্পদ। কারণ এখানে দামিক হিসাব হতো একটা, তাহলে সমন্বিত আয় বিবরণী বা মূলধন হিসাব লিখতে পারতাম, যেহেতু দুইটাই সম্পদ বাচক হিসাব, এই কারণে এটা কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু এখানে রেয়ামিতরির পূর্বের ভুল, এখানে সংশোধন যখন করবো তখন এখানে 2টা হিসাব খাতের ভুল,
এই জন্য যা আছে তাই বসে যাবে। আরেকটা বলতে খেয়াল করো, ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ কিন্তু মূলধন হিসাবে ক্রেডিট করা হয়েছে, ঋণ গ্রহণ কিন্তু মূলধন হিসাবে ক্রেডিট করা হয়েছে। এটা যদি আমরা এখানে লিখি তাহলে মূলধন হিসাবে ক্রেডিট করা হয়েছে, এটা দুই পক্ষের ভুল। কেন দুই পক্ষের ভুল আমি একটু আমাদের বুঝাচ্ছি, খেয়াল করো। মূলধন হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। ঋণ গ্রহণ, তাহলে ঋণটা যখন গ্রহণ করলাম তাহলে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট, কিন্তু মূলধন হিসাবে ক্রেডিট করা হয়েছে। মূলধনটা একটা অন্য হিসাব যেটা ঋণের সাথে সংশ্লিষ্ট না, কারণ নগদে টাকাটা নিলাম, ঋণটা ক্রেডিট করলাম, মূলধন হিসাবে এর মধ্যে কোনো সংশ্লিষ্ট না, নতুন করে মূলধন হিসাবে লিখেছি, তাহলে মূলধনটা ভুল করেছে, যেহেতু ওটা ভুল করে ক্রেডিট করেছে সেটা বাদ দেওয়ার জন্য ডেবিট করলাম, মূলধন হিসাব ডেবিট, আর অ্যাকচুয়ালি ঋণ হিসাব ক্রেডিট হবে, এই জন্য ঋণ হিসাবকে ক্রেডিট করলাম। এখন এখানে দেখো, আমরা যদি এটা যদি দুই পক্ষের ভুল, কারণ ঋণ ক্রেডিট হবে, ক্রেডিট করেনি, মূলধন হিসাবে লিখবো না, মূলধন হিসাবে লিখেছে, তাহলে এটা দুই পক্ষের ভুল। এই দুই পক্ষের ভুল যদি সংশোধন করি, তাহলে র্যামেল তৈরির পূর্বে যদি ভুল সংশোধন করি তাহলে যা আছে তাই বসে যাবে, দুই পক্ষের ভুলে যা আছে তাই বসে যাবে। আর আর্থিক বিবরণী তৈরির পরে এখানে যা আছে তাই বসে যাবে, কারণ এটা একটু খেয়াল করো প্রিয় ছাত্রছাত্রী, এখানে কোনো নামিক হিসাব নেই। দেখো, মূলধনটা মালিকানা সত্ত্বের অংশ, ঋণটা বহির্দায়ের একটি অংশ, যেহেতু এটা মালিকানা সত্ত্বের অংশ, এটা বহির্দায়ের অংশ, এই জন্য এটা দুইটাই আমার র্যামিলের ক্রেডিট পাশে বসে, এবং এখানে দুইটাই দায়, এটা অভ্যন্তরীণ দায়, এটা বাহ্যিক দায়, এই জন্য এখানে কোনো নামিক হিসাব নেই, তাই আর্থিক বিবরণী তৈরির পরে কোনো পরিবর্তন হবে না, একই লেনদেন একই ধরনের একইভাবে হিসাব করতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আমার মনে হয় বুঝতে পারছো। এরপরে আরো কিছু নিয়মকরণ আছে, তোমাদের যা ক্লাসে প্রচুর শেখাইছে এই অধ্যায় নিয়ে, আরো দু একটা কথা একটু বলি। যেমন একটু খেয়াল করো, 5,000 টাকার পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে দুইবার ডেবিট করা হয়েছে, 5,000 টাকার পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে দুইবার ডেবিট করা হয়েছে। দুইবার যদি ডেবিট করা হয়, আবার বলেছি তোমার আমি সবসময় এইটাকে বেশ ধরবো, ক্রয় হিসাবে কয়বার ডেবিট করা হয়েছে? দুইবার ডেবিট, তাহলে একবার ডেবিট হবে, সেটা ডেবিট করেছে, অতিরিক্ত আরেকবার ডেবিট করেছে, তাহলে এটা হচ্ছে এক পক্ষের ভুল। এই জন্য এটা অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় হিসাব। খেয়াল করো, এটা হচ্ছে ক্রয়টা ব্যয়, ব্যয় সবসময় ডেবিট হয়, ভুল করে ডেবিট পাশে বেশি লিখেছে, 5,000 টাকা লিখতে হবে কিন্তু দুইবার লিখেছে তো 10,000 টাকা লিখেছে, এই জন্য ক্রয় ব্যয়টা ডেবিট হয়, ডেবিটটা বাদ দিতে গেলে ক্রেডিট করতে হয়। এখন যদি আমরা এটা দেখি, এক পক্ষের র্যামিল তৈরির পূর্বের ভুলে আসি, যদি এক পক্ষের ভুল তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে। আর এখানে কি হবে খেয়াল করো প্রিয় ছাত্রছাত্রী, এখানে অনিশ্চিত হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ডেবিট, আর ক্রয়ের পরিবর্তে কি হবে? সমন্বিত আয় বিবরণী, সমন্বিত আয় বিবরণী ক্রেডিট। কারণ খেয়াল করো, ক্রয়টা অনিশ্চিত মতো উঠে যাবে, ক্রয়টা ব্যয় বছর হিসাব, এই জন্য সমন্বিত আয় বিবরণী হয়েছে। আমাদের এই হচ্ছে মোটামুটি র্যামিল আর্থিক বিবরণী অসত্যি সংশোধনের অংশ। আমরা জানি যে অসত্যি সংশোধনী আমরা প্রথমে এখন ভুল দুই প্রকার, লেখার ভুল, করণিক ভুল, করণিক ভুল 4 প্রকার। তারপরে র্যামিল তৈরির ক্ষেত্রে ভুলকে আবার দুই ভাগ করা আছে, এক পক্ষের ভুল আর দুই পক্ষের ভুল। এরপর ভুল সংশোধনের ক্ষেত্রে 3টা পদ্ধতি আছে, র্যামিল তৈরির পূর্বে, র্যামিল তৈরির পরে, আর আর্থিক বিবরণী তৈরির পরে। এরপরে আমাদের প্রশ্ন আসছে যে বোর্ড পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে। বোর্ড পরীক্ষায় আসতে পারে ক নম্বরে থাকতে পারে, এক পক্ষের ভুলগুলো চিহ্নিত করো, দুই পক্ষের ভুলগুলো চিহ্নিত করো, অথবা নীতিগত ভুল কত টাকা তার নির্ণয় করো, অথবা লেখার ভুলের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে সাধারণত এই ধরনের প্রশ্ন থাকে। খ নম্বরে থাকে র্যামিল তৈরির পূর্বে ভুল সংশোধন করো। গ নম্বরে থাকতে পারে আর্থিক বিবরণী তৈরির পরে
ভুল সংশোধন করো, অথবা 1, 3 ও 5 তারিখের লেনদেনগুলো র্যামিন তৈরির পরে ভুল সংশোধন করো, অথবা 2, 4 ও 6 তারিখের লেনদেনগুলো আর্থিক বিবরণী তৈরির পরে ভুল সংশোধন করো। এভাবে আমাদের এই অধ্যায়ের মূল অঙ্ক বা মূল রুলস ফলো করতে হবে। পরীক্ষা এভাবে অঙ্ক আসবে, তোমরা এভাবে দেখবে। আর আগামী দিন আমাদের যে সিলেবাসে যে অধ্যায়টা আছে, হিসাব বিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায়, আমরা জানি যে আমাদের প্রথম পত্রের উপর 5টা অধ্যায় আছে, এর মধ্যে 4টে অধ্যায় আজ শেষ করলাম। এরপর আছে নবম অধ্যায়। নবম অধ্যায়টা তোমরা দেখবো। নবম অধ্যায় আর্থিক বিবরণী, এটা অনেক বড় অধ্যায়। আমরা এখানে দুইটা মিনিমাম ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তোমরা এটা দেখে আসবা। আর আমি তোমাদের আগে বলে রাখি যে যেহেতু আমি কোন অধ্যায় কবে কি করাচ্ছি তোমাদের আগে বলে রাখি, এই জন্য তোমরা এটা প্রয়োজনীয় অনেকগুলো নোট করে যখন ক্লাসে অঙ্ক করাই প্রয়োজনীয় পর্যাপ্ত নোট লিখে দিই, ওই নোটগুলো তুমি একটু বাসায় দেখবা, তাহলে তোমাদের অঙ্ক যখন আমি অনলাইনে ক্লাস নেবো বুঝতে সুবিধা হবে। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে আগামী দিন আমরা দেখবো আর্থিক বিবরণী। আর এখানে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এগুলো লিখে নোট করে রাখবে। আমি তোমাদের বলেছিলাম 3 ধরনের কলম ব্যবহার করতে, লাল কলম, সবুজ কলম, কালো কলম। লাল কলম দ্বারা চিহ্নিত করে রাখবে। এবং আমি আগামী ক্লাস কলেজ যদি শুরু হয়, আল্লাহ যখন কলেজ শুরু করবে তখন আমরা ক্লাসে এগুলো আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, করোনা থেকে মুক্ত থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।